চলছে রাহুল বাংলাদেশ এ দলের নেপালের সঙ্গে, প্রথম ম্যাচের পর সবচেয়ে বড় যে কথাটা হয়েছে, মানে আপনি ম্যাচে আশা জাগিয়েছেন এবং আশা জাগিয়ে তারপর আশাহত করেছেন। একটা সময় যখন আপনি 7-8 ওভারে প্রায় 100-এর কাছাকাছি আপনার রান, সেইখানে আপনি সেই মানে টার্গেটটা পূরণ করতে পারছেন না, আপনি ম্যাচ জিতে পারছেন না, এমনকি 150-র আগেই আপনি গুটিয়ে যাচ্ছেন। তখন বারবার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একটাই প্রশ্ন, বাংলাদেশের সামর্থ্য কি তবে ওই 150 পর্যন্তই কিনা? সো আজকে কি মনে হয় আপনার? নেপালের সঙ্গে তো ম্যাচ চলছে, আজকে বাংলাদেশ 150 অনেক বেশি করেছে, ফলে সামর্থ্য যে সেটা না। একটা ব্যাপার আপনি একটা পয়েন্ট যেটা বলেছেন যে ভালো শুরু আমরা করেছি, তারপর সেটাকে কন্টিনিউ করতে পারেননি। আরেকটা ব্যাপার আছে যে আমরা আসলে অনেক বেশি রান খরচ করে ফেলেছিলাম সেদিন। আসলে বোলারদের কাছ থেকে সেরা পারফরমেন্সটা কিন্তু আমরা দেখিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বোলারদের মানে যখন 225 রানের টার্গেট হবে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা সহজ না ব্যাটারদের জন্য সেটাকে চেস করা। ফলে সেই জায়গাটাতে কিছুটা স্ট্রাগল আমরা করতে থাকি। তবে আজকে যেহেতু বাংলাদেশের এ দলের ব্যাটাররা আগে ব্যাটিং করেছেন, সেই জায়গায় নাইম এবং জিসানের কাছ থেকে দারুণ একটা শুরু আমরা দেখেছি। জিসান 71 রান করেছেন প্রায় প্রতিটা ম্যাচে। তিনি গত 1-1.5 বছর ধরে যেখানেই খেলেছেন ভালো স্টার্ট করছেন, 30-40 ফায়ারি কিছু ইনিংস তার কাছ থেকে আমরা দেখছি। তবে তিনি বড় করতে পারছিলেন না। অবশেষে তার কাছ থেকে টি-20তে 71 রান বড় ইনিংসই বলতে হয়, যদিও তার সামনে অনেক ওভার পড়েছিল, অনেক সুযোগ ছিল, তিনি কন্টিনিউ করতে পারতেন। তবে 71 রানের একটা ইনিংস তিনি খেলেছেন, যার কারণে বাংলাদেশ দল কিন্তু একটা ভালো স্কোর করতে পেরেছে এবং আমরা আশা করতেই পারি যে নেপালের বিপক্ষে বাংলাদেশ আজকে ম্যাচটা জিতবেই। ফার্স্ট ম্যাচটা যেটা ছিল পাকিস্তান শাহিনসের বিপক্ষে, 228 রানের বড় টার্গেট ছিল বাংলাদেশের সামনে। একটা জিনিস সেটা হচ্ছে যে এই সিরিজটা যখন শুরু হবে, আমরা যখন এর আগে ক্রিকেট শোতে কথা বলছিলাম এই সিরিজ শুরু হওয়ার আগে, তখন তো মানে নাবিল কাসার ছিলেন, তিনিও বলছিলেন যে বাংলাদেশের এ দলের এই ধরনের সিরিজগুলো আসলে কি হয়, আপনার প্রস্তুতির মানে একটা জায়গা, আপনি জাতীয় দলে ফিরবেন কিনা বা আপনার সামনে ইন ফিউচার প্ল্যানস কি, সেগুলোর একটা প্রস্তুতি পর্ব এই জায়গাটা। সেখানে আসলে সিরিজ জেতা হারার থেকেও বড় কথা আপনি কি শিখছেন এবং বাইরের কন্ডিশনে গিয়ে খেলছেন, বাইরের দলগুলোর সাথে খেলছেন, অনেক কিছু আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, এক্সপেরিয়েন্স করতে পারবেন, এটা অনেক বড় বিষয়। কিন্তু বাংলাদেশ এ দল যখন ফ্লাই করে তার আগে নুরুল হাসান সোহান কিন্তু বলে গিয়েছিলেন যে আমরা শিখতে না, সিরিজ জিততেই আসলে যাচ্ছি। সো কনফিডেন্সটা ভালো ছিল, বাট শুরুটা সেই অনুযায়ী বাংলাদেশের হয়নি। আমরা আশা করি নেপালের সাথে বাংলাদেশের মানে এই মুহূর্তে নেপাল দাঁড়িয়ে রয়েছে 8 ওভারে 62 রানে, 2টো উইকেট তাদের পড়েছে। জিসানের কথা আসলে বলতে হয়, আপনি বলছিলেন জিসান যখন 71 রানে দাঁড়িয়ে, আমরা তো কাজ করছিলাম ক্রিকেট শোর জন্যই কাজ করছিলাম, তো আমাদের আরেক কলিগ শাহেদ ভাই তিনি বলছিলেন যে আপু ক্রিকেট শোতে আজকে কিন্তু জিসানের সেঞ্চুরি নিয়ে কথা বলতেই হবে, রেডি করে ফেলেন। তো মানে তখনই 71 রানেই তিনি আসলে আনফর্চুনেটলি আউটটা হন। তো বললাম যে আসলে শাহেদ ভাইয়ের কথাটা গুফা লেগে গেল, বাট হ্যাঁ হি ওয়াজ সো গুড। এবং আগের ম্যাচেও আমরা দেখেছি যে রান বড় করতে পারেনি, বাট ওই যে শেষ দিকে যেগুলোকে আমরা ক্যামিও ইনিংস বলি, সে ধরনের ইনিংস কিন্তু তার ব্যাট থেকে আসে। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন নাইম শেখের জন্য এই জায়গাটা ছিল প্রমাণ করার। নাইম শেখ অনেকদিন ধরেই প্রমাণ করার মানে অবস্থাতেই আছেন। সে এনসিএল, বিপিএল, ডিপিএল এগুলো শেষ করে যখন জাতীয় দলে আসলেন, কার্যকর হলো না, এরপর আবার এ দলের হয়ে মানে শুরুটা যে করছেন, এখানেও কিন্তু নাইম শেখের প্রমাণ করার জায়গা ছিল। এখন আবার তাহলে জিসান আলম এই মানে ভালো করাতে নাইম শেখের কপাল আরও পূর্বে কিনা, এবং নাইম শেখ আছে শুরু করেছিলেন, তিনিও তার ইনিংসটা লম্বা করতে পারেননি। সো ধরেন এই জাতীয় দলে যাদের আমরা বলি যে ওপেনিং স্লটে জায়গা করার জন্য আপনি পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হোসেন তামিমের পর নাইম শেখের আগে এখন তাহলে আপনাকে জিসান আলমের নামটা রাখতে হবে কিনা? তার আগে সৌম্য সরকার রয়েছেন, এবং তিনি এই জায়গাটা ধরেন যে আমরা যদি ওই দুজনের কম্পেয়ার করি, নাইম শেখ এবং জিসান, এই ক্ষেত্রে আসলে এক্সপিরিয়েন্সের দিক থেকে হয়তো বা নাইম শেখ এগিয়ে থাকতেন, যেহেতু তিনি ম্যাচও খেলেছেন পাকিস্তান সিরিজে, এবং তিনি যদি সেই জায়গাটাতে ক্লিক করে যেতেন, আমার মনে হয় না তাকে অস্ট্রেলিয়া পাঠানো হতো। তাহলে হয়তো বা তাকে এশিয়া কাপের, তিনি এখনও এশিয়া কাপের প্রিলিমিনারি যে স্কোয়াড, সেই স্কোয়াডে আছেন, কিন্তু নির্বাচকটা দেখতে চেয়েছেন যে তিনি আসলে ওখানে গিয়ে রান করতে পারেন কিনা, তার ব্যাটে রান আছে কিনা। ফলে সে কারণে তাকে অস্ট্রেলিয়া পাঠানো হয়েছে, এবং তিনি যদি এই টুর্নামেন্টটাতে রান করতে না পারেন, তাহলে আসলে তার জন্য এশিয়া কাপের মূল স্কোয়াডে জায়গা ধরে রাখাটা আসলে খুবই ডিফিকাল্ট হবে। এবং জিসান আলমকে নিয়ে নির্বাচকরাও অনেকদিন ধরেই ভাবছেন। তিনি ওই যে এনসিএল টি-20 থেকে শুরু করে বিপিএল, ডিপিএল সব জায়গায় মোটামুটি পারফর্ম করে এ দলে এসেছেন,
এ দলের হয়েও তিনি পারফর্মটা করছেন, ভালো স্টার্ট এনে দিতে পারেন। টি-20 ক্রিকেটে যে ধরনের ব্যাটিং আসলে আমরা দেখতে চাই সে ধরনের ব্যাটিংটা তিনি করতে পারেন। তবে এখনও মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য আরও কিছুটা এক্সপিরিয়েন্স বা আরও কিছু জায়গা কাজ করার তার বাকি রয়েছে। তবে তিনি খুব ভালোভাবে আসলে প্রসেসে আছেন, হয়তো বা খুব দ্রুতই তাকে আমরা হয়তো বা এশিয়া কাপ তো একটা বড় মঞ্চ, সেই জায়গায় ইনএক্সপিরিয়েন্স একজনকে হয়তো বা ভাবতে চাইবেন এবং তিনি প্রিলিমিনারি স্কোয়াডেও নেই। ফলে এরপরে হয়তো বা আরও 6 মাস 1 বছরের মধ্যে আমার ধারণা তিনি ব্যাকআপ ওপেনার হিসেবে জাতীয় দলে চলে আসতে পারেন। যেভাবে তিনি স্পেশালি পারফর্ম করছেন, তিনি আসলে দরজাটা বেশ জোরেই করা নাড়ছেন। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে যে যেই নামগুলোই আসবে, যেই নামগুলোই দরজায় করা নাড়বে, তাদেরকে কন্টিনিউ খেলতে হবে। এখন আপনি 1-2টা ম্যাচ খেলবেন, এরপর আবার খেলবেন না, তখন এক্স্যাক্টলি কনসিস্টেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা বাংলাদেশের এই সিরিজ মানে এই সিরিজের স্পেশালিটি এটাই যে ধরেন আপনি এখন নেপালের সাথে খেলছেন, নেপালের সাথে আপনি জিতবেন কি হারবেন তার থেকেও বড় কথা এখান থেকে আমরা জিসান আলম থেকে শুরু করে বা এখন বোলিং ইউনিট আমরা কী নামগুলো পাবো, কার কোন ধরনের পারফরমেন্সগুলো পাবো, কার ইম্প্যাক্টগুলো পাবো। ইম্প্যাক্ট খোঁজা আসলে এই সিরিজগুলোর জন্য খুবই বেশি জরুরি। কারণ লাস্ট ম্যাচে আমরা যখন দেখেছি যে ভালো একটা শুরুর পরেও আপনি 6 রানে প্রথম উইকেট হারানোর পর সেকেন্ড উইকেট আপনি হারলেন 92-তে গিয়ে, যখন আপনি 8ম ওভারে, মানে এত ভালো একটা পার্টনারশিপের পর মানে মুখ থুবড়ে পড়া, 148 রানে আপনি অল আউট হয়ে যাওয়া। সো বাংলাদেশকে সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। এবং অনেকে ভাবছেন যে নেপাল তুলনামূলক হয়তো সহজ প্রতিপক্ষ অন্য দলগুলোর চাইতে, যেমন আগামীকাল একদিন পরই রয়েছে আবার পার্থ স্কচার্সের সাথে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সো সেই ম্যাচগুলোতেও দেখতে হবে। আজকে যদি নেপালের সাথে বাংলাদেশ জেতেও এবং খুব ভালোভাবেও জেতে, হ্যাঁ টুর্নামেন্টের জন্য ভালো, কিন্তু বাংলাদেশকে নেক্সট ম্যাচের জন্য সেটা আসলে ক্যারি করে নিয়ে যেতে হবে। তবে শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় যে এই ধরনের টুর্নামেন্টে আপনি একটু আগে যেটা বলছিলেন যে পারফর্মার খোঁজাটা আসলে মূল উদ্দেশ্য। আপনি বাংলাদেশ এর আগে এইচপি দল গিয়েছিল এই ওপেন টি-20টা খেলতে, গত বছর তারা রানার্স আপ হয়ে এসেছে। আমরা চাইবো এবার যেহেতু বাংলাদেশের একটা দল গেছে তারা চ্যাম্পিয়ন হয়ে আসুক বা ফাইনাল খেলুক, সেটা আমরা অবশ্যই চাইবো। আসলে আলটিমেটলি যখন কয়েকজন প্লেয়ার পারফর্ম করবেন তখনই তো আসলে দল ভালো করবে। কিন্তু ওই যে যাদের প্রতি নজর, যাদেরকে আসলে ফিউচার ভাবা হচ্ছে, তারা আসলে ঠিকঠাক পারফর্ম করতে পারেন কিনা। কারণ অস্ট্রেলিয়ার মতো একটা কন্ডিশনে সবসময় আমাদের জাতীয় দলের ক্রিকেটারও শেষ কবে গেছেন, তারা আমাদের এখন যারা ন্যাশনাল টিমে খেলেন তাদের অনেকেই কখনো অস্ট্রেলিয়া ট্যুর করেননি। এই কারণে কিন্তু দেখেন হাসান মাহমুদকেও পাঠানো হয়েছে, আমরা একটা টেস্ট সিরিজ খেলতে যাব এর পরের বছর। ফলে ওই কন্ডিশনে খেলার যে এক্সপিরিয়েন্সটা, যে সুযোগটা যেন যারা গেছেন তারা কাজে লাগাতে পারেন, তারা যেন পারফর্ম করতে পারেন, যেন পরবর্তীতে যখন ন্যাশনাল কল আসবে তখন যেন সেটা তারা ডেলিভার করতে পারেন, সেটাই আসলে মূল উদ্দেশ্য এই ধরনের সিরিজ থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.